প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন দেশের কথা দশের কথায় স্বাগত জানাচ্ছি আমি নজরুল কবির। দর্শক, আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সংকটের উৎস কোথায় তা খোঁজার চেষ্টা করি, কখনো কখনো সমাধানের সূত্র খোঁজারও চেষ্টা করি। প্রিয় দর্শক, গত বেশ অনেক দিন যাবতই আমরা লক্ষ্য করছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা শহরের একটি উল্লেখযোগ্য মার্কেট ফুলবাড়িয়া মার্কেটের বেশ কিছু অবৈধ দোকানের উচ্ছেদ কর্মকাণ্ড চালিয়েছে। আর এই উচ্ছেদ কর্মকাণ্ডকে কেন্দ্র করেই সাবেক মেয়র জনাব সাঈদ খোকন এবং বর্তমান মেয়র ফজলে নূর তাপস, এই দুজনের মাঝে একটু বাহাস আমরা লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করেছিলাম গত ডিসেম্বরের 8 তারিখ থেকে যখন উচ্ছেদ অভিযান শুরু হয়, তখন প্রথমে ব্যবসায়ীরা এই নিয়ে সংক্ষুব্ধ ছিলেন, তারা বাধা প্রয়োগ করেছেন এবং সেখানে পুলিশি তৎপরতায় সেই উচ্ছেদ অভিযান চালাতে হয়েছে। পরবর্তীতে দীর্ঘদিন ধরে সেই কাজ পরিচালনা করার পর সম্প্রতি আমরা লক্ষ্য করেছি যে দোকান মালিক সমিতি অর্থাৎ ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকেই কিন্তু মামলা করা হয়েছে সাবেক মেয়রের বিরুদ্ধে এবং তিনি সহ 7 জনকে মোট আসামি করা হয়েছে। আদালতের নির্দেশে পিবিআই সেই মামলাটি তদন্ত করছে। এরকম একটি বাস্তবতায় গতকাল অর্থাৎ 8ই জানুয়ারি এতে সমাবেশ করেছেন দোকান মালিক সমিতির সদস্যরা হাইকোর্টের সামনে। সেখানে সাবেক মেয়র সাঈদ খোকন বেশ কিছু অভিযোগ উত্থাপন করেছেন এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগেরও ব্যাখ্যা দিয়েছেন। তার জবাবও দিয়েছেন বর্তমান মেয়র ফজলে নূর তাপস। এইরকম একটি বাস্তবতায় আজকে আমরা আমাদের আলোচনার শিরোনাম ঠিক করেছি উচ্ছেদ, উন্নয়ন ও বাহাস। এই শিরোনামে আজকে আলোচনায় যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে 3 জন অতিথি উপস্থিত রয়েছেন। স্টুডিওতে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক হারুনুর রশিদ, যিনি একই সঙ্গে জার্মান সংবাদ সংস্থা ডয়েচে ভেলের বাংলাদেশ প্রতিনিধি। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক নাগরিক সংহতি। সঙ্গে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 20 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব ফরিদউদ্দিন আহমেদ রতন। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। প্রিয় দর্শক, শুরুতে যেমনটি বলছিলাম যে এই যে উন্নয়ন এবং উচ্ছেদ এই নিয়ে যে বাহাসের জায়গা তৈরি হয়েছে, বিশেষ করে বর্তমান সরকারের অর্থাৎ আওয়ামী লীগের 2 নেতার মধ্যে একজন সাবেক মেয়র, একজন বর্তমান মেয়র, তাদের বক্তব্যগুলো আগে একটু শুনে নিতে চাই। তাদের কয়েকদিন যাবতীয় তারা কথা বলছেন, সাঈদ খোকন কথা বলেছেন, ফজলে নূর তাপস কথা বলেছেন। তাদের বক্তব্য একটুখানি শুনে নিয়ে তারপর আমরা আজকে আলোচনায় প্রবেশ করছি। আমাদের এই দোকানদার ভাইদেরকে যাতে পুনর্বাসন করা যায়, বৈধতা দেওয়া যায়, সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য আদালতের এই নির্দেশনা আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের বোর্ড সভায় উপস্থাপন করি এবং ভাড়া আদায় সাপেক্ষে তাদেরকে রসিদ প্রদান করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করার মধ্য দিয়ে এই দোকানদার ভাইদেরকে আমরা বৈধতা দান করি। সিটি কর্পোরেশন আইন 2009-এর 2য় ভাগের 2য় অধ্যায়ের অনুচ্ছেদের 2-এর জ অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছে। ওনার ব্যক্তিগত অভিমত এটার কোনো গুরুত্ব বহন করে না। ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, সেটার জবাব আমি একজন দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন মনে করি না। যদি কেউ ঘুষ গ্রহণ করে, যদি কেউ কোনো কাজ পাইয়ে দেওয়ার জন্য কমিশন বাণিজ্য করে, সেই ক্ষেত্রে দুর্নীতি হয়। এছাড়া যেই অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না। প্রিয় দর্শক, শুনছিলাম আমরা বর্তমান মেয়র এবং সাবেক মেয়রের বক্তব্য এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে। শুরুতেই আমি একটু স্টুডিওতে জ্যেষ্ঠ সাংবাদিক হারুনুর রশিদ আপনার কাছে আসতে চাই। আপনি শুনছিলেন, আমরা তো জানি যে এই 911টি বলা হচ্ছে নকশা বহির্ভূত বিল্ডিং করা হয়েছে।
সেই বিল্ডিং নকশা বহির্ভূত বিল্ডিংয়ের মধ্যে যেখানে সিঁড়ির থাকার কথা ছিল, যেখানে গ্যারেজ থাকার কথা ছিল, সেই সমস্ত জায়গাতে দোকান তৈরি করা হয়েছে। তার ব্যাখ্যাও দিয়েছেন প্রথম দিকে, আমরা লক্ষ্য করেছি প্রায় 1 মাসব্যাপী এই উচ্ছেদ অভিযান এবং আন্দোলন চলছিল। যে ব্যাখ্যা দিয়েছেন ব্যবসায়ী সমিতিরা, তারা বলেছেন যে এটা মেয়র হানিফের আমলে বেসমেন্টে প্রায় 500 দোকান অবৈধভাবে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেটাকে তারা বলছেন সেটা হচ্ছে যে তখন সেই সময় বলা হয়েছিল অবৈধ না শব্দটি, দুঃখিত আমি, এটা হলো অস্থায়ীভাবে দেওয়া হয়েছিল। এবং তখন তারা দাবি করছেন যে এটি দেওয়া হয়েছিল এই লক্ষ্যে যে তাদেরকে উচ্ছেদ করা হয়েছিল, সেই কারণে তাদেরকে পুনর্বাসন করার ক্ষেত্রে সেটা দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে যদি সেখানে বিল্ডিং করা হয় 5 তলা 6 তলায় 7 তলায়, সেখানে তাদেরকে পুনর্বাসিত করা হবে। কিন্তু সেটি আর করা হয়নি, যদিও দোকানটি হয়েছে। এবং এই বেসমেন্টের 541 জন ব্যবসায়ী তারা 97 সাল থেকে আছেন বলে দাবি করেছেন। এবং লক্ষণীয় হলো পরবর্তী সময়ে এই 541 জন ব্যবসায়ীর যেই সমিতি, সেই সমিতির সভাপতিই কিন্তু সাঈদ খোকনের বিরুদ্ধে 35 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছেন। আপনার কাছে যে জায়গাটা জানতে চাচ্ছি, আপনি তো পুরো ঘটনাটা, আপনি একজন নিবিড় পর্যবেক্ষণকারী সাংবাদিক হিসেবে জানেন, আপনার অভিমতটা জানতে চাচ্ছি, পুরো পরিস্থিতিতে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এইখানে যে জিনিসটা ঘটেছে, মানে আপনি শুধুমাত্র এই যে ফুলবাড়িয়া সুপার মার্কেট 2 এটি দিয়ে আসলে পুরো পরিস্থিতি বোঝা যাবে না। আপনি যদি ধরেন যে ছোট বড় মিলিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 93টি মার্কেট রয়েছে, সেই মার্কেটগুলোতেও এখন আপনার অবৈধ যে দোকানপাট আছে সেগুলো চিহ্নিত করা হচ্ছে। এবং এর সংখ্যা কিন্তু আমি সর্বশেষ যেটা দেখলাম যে 3081 মতো এখন পর্যন্ত, ধরেন 3081 মতো। এর ভিতরে এই যে 18টি মার্কেটে, এই যে 3081 বলছি, এটা হচ্ছে যে আপনার এই যে মার্কেটের যে বিভিন্ন যে গাড়ি পার্কিংয়ের জায়গা, আপনি একটু আগে বেসমেন্টের কথা বলেন, গাড়ি পার্কিংয়ের জায়গায়ও প্রচুর এরকম দোকানপাট রয়েছে। আপনি যদি খেয়াল করবেন, আমি ওটায় আসি যে প্রত্যেকটা মার্কেটে কি করা হয়েছে। আমি যখন ফুলবাড়িয়া 2 মার্কেট উচ্ছেদ শুরু হয়, আমি প্রথম দিকেই সেখানে 2 দিন গিয়েছিলাম। এটি হচ্ছে যে ধরেন যে এই একটা পাইল, এই একটা পাইল, এখানে একটা, আপনি বাইরের দিকটা দেখেন, এখানে একটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গায় মার্কেট করা হয়েছে, সামনে মার্কেট করা হয়েছে, ভেতরে যে লিফটের জায়গা রয়েছে সেখানে মার্কেট, ওপেন স্পেস, সেখানে দোকান করা হয়েছে। তো এই দোকানগুলো কিন্তু বাইরের লোকরা এসে করেননি। এটা আমি উদাহরণ দিলাম, প্রত্যেকটা মার্কেটেই বাইরের লোকজন এসে জোর করে যে এই দোকানগুলো করেছেন তা না। এই দোকানগুলো কিন্তু সিটি কর্পোরেশনের 1 শ্রেণীর কর্মকর্তা কর্মচারীর সহায়তায় দোকানগুলো অলওয়েজ তৈরি হয়। তৈরি হওয়ার পর তাহলে যদি তৈরি হয়ে যায় তো সিটি কর্পোরেশন তাৎক্ষণিকভাবে এগুলোকে বৈধতা দেয় না কেন, এটা ঝুলিয়ে রাখে কেন? এটা একটু মজার কাহিনী রয়েছে। এটা আপনি নকশা বহির্ভূত, তো আপনি সেটা কিন্তু নকশা বহির্ভূত হইলেই অবৈধ, কিন্তু বৈধতা দেওয়ার তো বাংলাদেশে নানা পদ্ধতি আছে। আপনার যে যে জিনিসটা হওয়া দরকার না সেটাও আইনগতভাবে আপনি বৈধতা দেন, ভালো কথা। এখন কেন দেয়া হয় না? এখন আসি আমি ফুলবাড়িয়া সুপার মার্কেট 2 এর অভিজ্ঞতায়। সেখানে যেটা হলো, প্রথম সবার কাছ থেকে একটা অ্যামাউন্ট নেওয়া হলো। নেওয়া হওয়ার পর তাদেরকে বললো যে তোমরা এবার এটা তো, এগুলো কিন্তু সবসময় ধরবেন যে এগুলো পজেশন বিক্রি, ভাড়াও দিতে হয়, ভাড়া দাও, তোমরা ইলেকট্রিক বিল দাও, এগুলো কিন্তু দিয়ে আসে তারা। কিন্তু এই যে ধরেন মূল কাগজপত্রটা তাদের হাতে যদি আজকে থাকতো, বৈধ অবৈধের চেয়ে বড় প্রশ্ন তাদের কিন্তু ফাইট দেওয়াটা সহজ হতো। এটা কেন করা হয় না? কারণ হচ্ছে প্রায় এটা করা হয় 6 মাস, 2 বছর 3 বছর পরে একটা অভিযান হয়, হওয়ার পরে ওইগুলো সব তালা মারা হয়। তালা মারা হওয়ার পরে তখন ওই দোকানের তালা খোলার জন্য আর 1 দফা টাকা নেওয়া হয়। খুব ইন্টারেস্টিং কেস, আপনি খেয়াল করবেন। এই ধরেন অবৈধভাবে নকশা বহির্ভূতভাবে দোকানপাটগুলো তৈরি করা হয়, সেগুলো আবার একভাবে অবৈধভাবে বরাদ্দ দেওয়া হয়, আবার বৈধতা ঝুলিয়ে রাখা হয়। কেন রাখা হয়? কারণ 1 বছর 2 বছর 3 বছর পর আবার এখান থেকে কিছু টাকা নেওয়া। সর্বশেষ যদি আপনি ফুলবাড়িয়া মার্কেটটা ধরেন, সেখান থেকেও কিন্তু টাকা নেওয়া হয়েছিল যে ঠিক আছে সর্বশেষ তোমার টাকা দাও, এটা বৈধতা দিয়ে দিচ্ছি। এখানে 35 কোটি টাকার কথা বলা হচ্ছে। আমি হিসেব করে দেখেছি, আমি ওখানে কথা বলেছি। এই 35 কোটি টাকার যে কথাটা বলা হচ্ছে, দেলোয়ার হোসেন দেলু সাহেব যে মামলাটি করেছেন, আপনি যার নাম বললেন, তিনি হচ্ছেন এই 35 কোটি টাকা হচ্ছে অ্যাকাউন্টের মাধ্যমে দেয়া হয়েছে বলে তিনি দাবি করছেন। অর্থাৎ তিনি বলছেন যে তাকে চাপ প্রয়োগ করা হয়েছে, তার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, দেওয়ার পরে এই টাকাগুলো তিনি ব্যবসায়ীদের কাছ থেকে তুলে অ্যাকাউন্টে নিয়ে তারপরে দিয়েছেন। কেন দিয়েছেন? যে একটা ডকুমেন্ট থাকুক,
সরাসরি। তার কথা যে এর বাইরেও প্রচুর টাকা নেওয়া হয়েছে। আমি হিসাব করে দেখেছি যদি 20 থেকে 40 লাখ টাকা হয়, আমি এটা তখন হিসাব বের করেছিলাম, কমপক্ষে 200 কোটি টাকার লেনদেন সেখানে হয়েছে। এখন আমার কথা হলো যে এইটা এই একটা মার্কেটে না, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র যদি আপনি সাইদ খোকনের সময়টা ধরেন তা না, তার আগে অর্থাৎ সিটি কর্পোরেশনের মার্কেটই হচ্ছে একটি বাণিজ্য। সিটি কর্পোরেশনের মার্কেটগুলো কিন্তু সিটি কর্পোরেশন লাভবান হলে নগরবাসী লাভবান। আমি দক্ষিণ সিটির কথা বলছি, সেটার জন্য করা হয় না। এই মার্কেট নিয়ে হচ্ছে এক ধরনের ব্যবসা বাণিজ্য হয়, যেটা সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশনের কথাই বলছি, কর্পোরেশনে যারা থাকেন তারা বিভিন্নভাবে লাভবান হয়। আমি আপনাকে একটা জিনিস এখানে আপনারা ডেকেছেন, তার আমি একটু পেপার পত্রিকা ঘেটে তখন দেখেছি। সেটা হচ্ছে আপনার সমকালে 2014 সালের একটা রিপোর্ট আমি খুঁজে পেলাম। আপনারা দেখেন এটা কিছু সিজনড টিম্বার জিনিস, 30 এপ্রিল। সেখানে হেডিং করা হয়েছে মার্কেট নিয়ে কেলেঙ্কারি। কোন মার্কেট? জাকের সুপার মার্কেট, ওটা কিন্তু এলাকায়। আর একটা কোন মার্কেট? সুন্দরবন স্কোয়ার। তো সেখানে কি ঘটেছিল যে দোকান বরাদ্দর আগেই জাকের মার্কেটে 720টা দখল করে নিয়েছে প্রভাবশালীরা। আরে বেটা, মেয়রের চেয়ে কি প্রভাবশালী, অর্থাৎ তার প্রভাবিত লোকজনের দখল করে নিয়েছে। আর একটা কি হয়েছে, একটু ইন্টারেস্টিং কেস আছে, যুবলীগ এবং বিএনপি মিলে, তখন কিন্তু ক্ষমতায় তো বিএনপি না, যুবলীগ সাথে আবার বিএনপির লোকজন আছে, অর্থাৎ এই যে ক্ষমতার কারণে তারা তাদের আশ্রয় গেছে। সেখানে আবার তারা কি করেছে, 3 শতাধিক দোকান দখল করে নিয়েছে। ওই পাশে যে আপনার আরেকটা মার্কেট, কাপ্তান বাজার এলাকা মার্কেট নিয়ে অলরেডি রিপোর্ট ছাপেছে, ম্যাজিক রতন না কি একটা নাম, খুব আপনার মানিক রতন, আমি জানি না ঠিক সে নামটা কি, খুব আসছে। তারাও ইনশাল্লাহ আল্লাহর রহমতে প্রচুর এরকম বানিয়ে তাদের মতো করে ভাড়া দিয়েছেন। ওই যে ফুলবাড়িয়া সুপার মার্কেট 2, আপনি তো নিশ্চয়ই গিয়েছেন, ওই নগর ভবনের পেছনের যে গেটটা, তার থেকে ওখানকার দূরত্ব 20 ফিট 30 ফিট, এপাশ থেকে তাকালে ওপাশ দেখা যায়। তো এই ভবনগুলো, এই অবৈধ স্থাপনা কি রাতের আধারে হয়েছে? এগুলো ওপেন, তো তারা কি করেছেন? অর্থাৎ সিটি কর্পোরেশন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য, এটা কিন্তু আমি বারবারই বলি, সিটি কর্পোরেশন লাভবান হয় না, লাভবান হয়, আপনি তো একজন স্টেট অফিসারের নাম আমরা জানি, যাকে বরখাস্ত অলরেডি বাদ দেওয়া হয়েছে, সেই স্টেট অফিসারকে বলা কি হতো জানেন, যে তিনি হচ্ছেন একজন মেয়রের মুরগি ধরার কারিগর, এবং তিনি সিদ্ধান্ত নিতেন কাকে কিভাবে ধরবেন। আমার তো কাছে বিস্ময় লাগে যে দেলোয়ার হোসেন দেলু সাহেব যে অভিযোগ করেছেন, সেটি যদি সত্য হয়, তাহলে ব্যক্তিগত অ্যাকাউন্টে মেয়র কিভাবে 35 কোটি টাকা নিয়েছেন আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু উনি যে ডকুমেন্ট দেখাচ্ছেন, সাবেক মেয়র, হ্যাঁ সাবেক মেয়র, যে এখন তো কনফিউশন সৃষ্টি হয়ে যায়, সাবেক এবং বর্তমান মেয়র। এখন বর্তমান মেয়রের বিরুদ্ধে তো অভিযোগ আছে, সেটা নিশ্চয়ই এর আলোচনায় আসবে, যেটা সাইদ খোকন করেছেন। এখন সেটারও আমি মনে করি তদন্ত হওয়া দরকার। তিনি এই যে টাকা নিয়েছেন মধুমতি ব্যাংকে, সেটি কি বৈধভাবে নিয়েছেন কিনা, কর্মচারীদের নাকি বেতন দিতে পারছেন না, এবং তিনি জবাব দিয়েছেন, বলেছেন যে না, জবাব তো সাইদ খোকনও দিয়েছেন, তিনিও বলছেন যে এগুলো হচ্ছে দেলুকে দিয়ে তাপস নোংরা খেলা খেলছে। এবং উনি কিন্তু একটা কথা বারবারই বলছেন, এগুলো কিন্তু আদালতের নির্দেশে বৈধতা দিয়েছেন। এখন কোনটা বৈধ কোনটা অবৈধ, পরবর্তী মার্কেটগুলো কি হবে আমি জানি না। এখানে আবার বৈধতার নাম অবৈধ মার্কেট আবার বসবে কিনা, অতীত তাই হয়েছে। ধন্যবাদ হারুনুর রশিদ। জনাব হারুনুর রশিদের কথা শুনছিলেন শরীফুজ্জামান শরীফ। নাগরিক সংহতির পক্ষ থেকে আপনারা বিভিন্ন সময় নাগরিক ইস্যু নিয়ে কথা বলেন, এই অবৈধ উচ্ছেদ নিয়ে কথা বলেছেন, বারংবার আপনি গণমাধ্যমেও কথা বলেছেন। আপনার অভিমতটি জানতে চাচ্ছি। এই যে অবৈধ উচ্ছেদ করা হচ্ছে, যেখানে গ্যারেজ থাকার কথা ছিল মার্কেটে, যেখানে বেসমেন্টে, সেইখানে দোকান হয়ে গেল, সেই দোকান এতদিন যাবৎ চললো, আজকে আবার যখন উচ্ছেদ হচ্ছে, এইরকম একটি বাস্তবতায় আপনার বক্তব্য জানতে চাচ্ছি। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, এবং আমার সাথে যে সহ আলোচক যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ। হারুন ভাইয়ের কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং আমি যে কথাগুলো বলতে চাই তার একটা অংশ হারুন ভাই ইতিমধ্যেই বলে ফেলেছেন। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ঢাকা সিটি কর্পোরেশনে যারা মেয়র হিসাবে দায়িত্ব পালন করেন, তাদের বিরুদ্ধে, তারা দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তাদের বিরুদ্ধে যতগুলো অভিযোগ ওঠে, এবং তার প্রতিপক্ষ এসে যে সমস্ত জায়গায় অনিয়ম এবং দুর্নীতির জন্য মামলা করেন, তার একটা বড় জায়গা হচ্ছে এই যে সিটি কর্পোরেশনের মার্কেটগুলোর দোকান বরাদ্দের ক্ষেত্রে অনিয়ম বা দুর্নীতি। 2005 সালে প্রয়াত সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুদক একটি মামলা করে, এবং
সেখানে অবিভক্ত সিটি কর্পোরেশন ছিল। 11টি মার্কেটের 118টি দোকান বরাদ্দের অনিয়ম সংক্রান্ত, এবং এরপরে সিটি কর্পোরেশনের সেই সময়ে যিনি সার্ভেয়ারের দায়িত্বে ছিলেন তাকে দুদক তার শ্যামলীর বাসা থেকে গ্রেপ্তার করে এবং মামলা একটি পর্যায়ে যে আদালতে যায়। অর্থাৎ আপনি লক্ষ্য করছেন যে এখানে অনেক রকমের বাণিজ্য হয়, নিয়োগ বাণিজ্য হয়, কিন্তু দোকান বরাদ্দ দেওয়া, হারুন ভাই যেটি বললেন যে আপনার কাছে দিচ্ছি এবং তারপরে তালা মেরে দিচ্ছি, এটি ফ্যাক্ট, এটি সত্যি, এবং এই ঘটনাগুলো ঘটছে। আমাদের জায়গায় বক্তব্যের পজিশন থেকে এই সিটি কর্পোরেশন একটা পাবলিক প্রতিষ্ঠান এবং পাবলিকের পারপাস সার্ভ করার দায়িত্ব হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের ক্ষেত্রে, জনপ্রতিনিধি নির্বাচিত করার ক্ষেত্রে জনগণের পার্টিসিপেশন গত কয়েক বছর ধরে আমরা দেখছি পার্টিসিপেশনটা সেইভাবে থাকছে না। অর্থাৎ মানুষ তার মতামত ভোটের মধ্য দিয়ে প্রতিফলন ঘটছে না, এবং সরকারের অনেক রকমের অনেকটা মনোনীত ব্যক্তিরাই নানা প্রক্রিয়ার ভেতর থেকে তারা দায়িত্ব পালন করছেন। আমার প্রশ্নের জায়গা দুটি। একটি প্রশ্ন হচ্ছে, সাইদ খোকন সাহেব যে বক্তব্যটি দিয়েছেন, তিনি সেদিন হাইকোর্টের সামনে যখন বক্তব্য দেন, পাশেই আমি আরেকটি সমাবেশে উপস্থিত ছিলাম। তো প্রথম তার চিৎকার শোনার পরে, আমাদের সভাটি শেষ করার পরে আমি যখন কান খাড়া করলাম, তখন তার বক্তব্য শুনে আমার মনে হলো, যখন তাকে আমি তার ড্রেস দেখলাম তখন মনে হলো যে ইনি আওয়ামী লীগের নেতা। তার আগ পর্যন্ত সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রকে টার্গেট করে তিনি যেভাবে বলছিলেন, আমি বিশ্বাস হচ্ছিল না যে তিনি একটি রাজনৈতিক দলের বা একই দল দুইজনে করছেন। আমি এই জায়গায় একটা পয়েন্ট আপনার সামনে তুলে ধরতে চাই, যে তিনি এটি হয়তো আসবে, ব্যারিস্টার ফজলেনুর তাপসের বিরুদ্ধে তিনি একটি অভিযোগ এনেছেন, এবং আপনাকে খেয়াল রাখা দরকার যে আপনার মনে আছে 2 বছর আগে যখন ঢাকা শহর ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছিল, মানুষের মধ্যে একটা অস্বস্তিকর এবং ভীতিকর অবস্থা, তখনও কিন্তু আমরা সাইদ খোকন সাহেবের কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য আমরা পাইনি। মানুষ মৃত্যুবরণ করছে, স্বজনকে নিয়ে হাসপাতালে ছুটছে, তিনি এসে বললেন এটি গুজব, মিডিয়া এই গুজবগুলোকে প্রমোট করছে। অর্থাৎ এ ধরনের একটি প্রতিষ্ঠানে থেকে একজন নগরের নাগরিক হিসাবে, আমি নির্বাচিত জনপ্রতিনিধি বলছি না এই কারণে যে নির্বাচন নিয়ে আমার মধ্যে প্রশ্ন ছিল, দেশের মধ্যে প্রশ্ন ছিল, একজন নাগরিক হিসাবে অথবা ওই চেয়ারটিতে বসার পরে এই বক্তব্যগুলো স্বাভাবিকভাবে দেওয়া যায় না, আপনি দিতে পারেন না। নাগরিকরা একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে, তখন আপনি বলতে পারেন না যে এটি গুজব ছড়ানো হচ্ছে, এগুলো নিয়ে নাটক করা হচ্ছে। এই পয়েন্টে যদি আসেন, তাহলে আমার প্রশ্ন হলো যে তিনি এখন যে অভিযোগটি তুলছেন ব্যারিস্টার তাপসের বিরুদ্ধে, যে তিনি সিটি কর্পোরেশনের টাকা তার ব্যাংকে রেখেছেন। এখন আপনি সিটি কর্পোরেশনের টাকা কিন্তু মেয়র তার পকেটে নিয়ে ঘুরে বেড়াবেন, বা কমিশনারদের পকেটে দিয়ে রাখবেন না, তারা ঘুরে বেড়াবেন, কোনো না কোনো ব্যাংকে রাখবে। এখন তিনি যে ব্যাংকে রেখেছেন, কোনো না কোনো ব্যাংকে আপনাকে রাখতে হবে। তিনি যে ব্যাংকে রেখেছেন এটি বৈধভাবে রেখেছেন কিনা, এই বিষয়টি তদন্ত করার দায়িত্ব কিন্তু সরকারের। সেকেন্ড জায়গা হচ্ছে, সাইদ খোকন সাহেব, ব্যারিস্টার তাপস সাহেব প্রায় 6 মাস আগে দায়িত্ব গ্রহণ করেছেন, এবং তিনি যখন অবৈধ অথবা টাকার বিনিময়ে দোকান বরাদ্দের বিষয়ে যখন অ্যাকশনে গেলেন, সাইদ খোকন সাহেব অভিযোগটি তখন কেন তুললেন? দ্বিতীয়ত হচ্ছে যে সাইদ খোকন সাহেব যদি তার যে দেলু বা অন্যান্যরা যারা অভিযোগগুলো তুলেছেন, অথবা ব্যারিস্টার তাপস সাহেব যদি এই অ্যাকশনে না যেতেন, তাহলে তিনি এখন যে অভিযোগটি তুলছেন 6 মাস পরে, এই অভিযোগটি কি তিনি চেপে যেতেন অথবা হজম করে নিতেন? তৃতীয় বক্তব্য হচ্ছে যে আপনি যে প্রক্রিয়ায় বলেন না কেন, দুইজনই জনপ্রতিনিধি ছিলেন এবং আছেন। আপনি আমপানের সময়, আপনি কি বলে, এই করোনার সময় 5 বস্তা চাল, 9 বস্তা ডাল, 7 বস্তা আটা চুরি করার জন্য একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করলেন, জেলে পাঠালেন, মোবাইল কোর্ট পরিচালনা করলেন। আজকে ঢাকা সিটি কর্পোরেশনের মতন আপনার ক্যাপিটালে, ইম্পর্টেন্ট একটা সিটিতে একজন মেয়র, একজন সাবেক মেয়রের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, আর সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা তাদের ব্যক্তিগত অভিমত। আমি তো মনে করি যে সিটি কর্পোরেশন এটি কোনো ইন্ডিপেন্ডেন্ট ফোরাম না, এটা কোনো ইন্ডিপেন্ডেন্ট বডি না, এটি এলজিডির স্থানীয় সরকারের অধীনে, এবং এটি দেখার দায়িত্ব তাদের।
এই প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে চলছে কিনা সেটি দেখার জন্য সরকারের প্রতিষ্ঠান আছে, তারা জনগণের বেতন নেন। আজকে আমাকে কেন ব্যারিস্টার তাপসের মুখে শুনতে হবে যে আজ থেকে 6 বছর আগে 5 বছর আগে এই দোকানগুলো বরাদ্দ হয়েছে? আমি সামগ্রিকভাবে মনে করি এই বিষয়গুলো নিয়ে সরকার বিভিন্ন সময়ে নিজের পক্ষের অপরাধী যদি হয় তাকে সেই অপরাধ থেকে মুক্ত করার জন্য নানা রকমের যে প্রক্রিয়াগুলোর মধ্যে যায়, এখানে সেটি যেন না হয়। সামগ্রিক বিষয় নিয়ে আমি আশা করি, দাবি করি একটা বিচার বিভাগীয় কমিটি হতে পারে। ধন্যবাদ জনাব। প্রক্রিয়ার সাথে শুধুমাত্র দুজন, জনাব শরীফুজ্জামান শরীফ, আমরা আবার আসবো আপনার কাছে, তবে একটি তথ্য জানিয়ে রাখি। অন্যান্য যারাও আছেন শরীফ, আপনার কাছে আবার আসছি, আপনার কাছে আবার ফিরছে, তবে একটা তথ্য জানিয়ে রাখি। আপনি যে কমিটির কথা বললেন, এই উচ্ছেদ অভিযানটি করার আগে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস, অর্থাৎ ফজলুর তাপস উদ্যোগ নিয়েছিলেন এবং সেই সময়ে কিন্তু সিটি কর্পোরেশনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির সুপারিশক্রমে কিন্তু এই উচ্ছেদ অভিযান পরিচালনা শুরু হয়। আমরা লক্ষ্য করেছিলাম যে তাপস যখন দায়িত্ব গ্রহণ করেছেন তারপর পরই যেই জায়গাগুলোতে হাত দেওয়া যেত না, বলা হতো যে একসময় যে অভিযোগ ছিল এরকম যে সিটি কর্পোরেশনের যে নগর ভবন, সেই নগর ভবনের প্রতিটি ইটও ঘুষ খায়। এইরকম একটি প্রচারণা যখন ছিল তখন আমরা প্রথমবারের মতো লক্ষ্য করলাম যে উনি এসেই প্রথম 100 দিনও লাগেনি, 1 মাসের মধ্যেই কিন্তু মাফ করবেন, প্রধান প্রকৌশলী থেকে শুরু করে অনেককেই সেখানে থেকে কিন্তু বরখাস্ত করা হয়েছে দুর্নীতির অভিযোগে। জি, আমি আসছি শরীফুজ্জামান শরীফ, আমরা একটু ফরিদউদ্দিন আহমেদ রতনের কাছে একটু আসতে চাই। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে আবার ফিরবো একটু। নজরুল ভাই, আপনার কাছে আমার আজকের এই বাস্তবতা যেমন আপনি বিশ্লেষণ করবেন, একই সঙ্গে জনপ্রতিনিধি হিসাবে আপনার কাছে জানতে চাওয়া যে জনশ্রুতি রয়েছে এবং অনেকেই অভিযোগের আকারে বলে থাকেন যে আপনি মেয়র সাঈদ খোকন সাহেবের ডান হাত ছিলেন এবং আপনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। সেই রকম একটি বাস্তবতায় এই যে আজকে যে ধরনের কথাবার্তা হচ্ছে সেই ব্যাপারে আপনার বক্তব্যটা যদি একটু খোলামেলা সরাসরি দর্শকদের উদ্দেশ্যে বলেন। ইনশাআল্লাহ। আমি প্রথমে দেশ টিভি এবং দেশ টিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই। আমি এই উচ্ছেদ অভিযানের জন্য আমি প্রথমেই ব্যারিস্টার শেখ ফজলুর তাপস সাহেবকে ধন্যবাদ জানাই, কারণ এটা একটা দীর্ঘদিনের জটিলতা। এই জটিলতাটা শুরু হয়েছে আমাদের হারুন ভাই যে কথাটা বললেন 1997 সালে প্রথম এই দোকান বানানো হয়েছে। তখন কিন্তু আমি নির্বাচিত প্রতিনিধিও না, আমি এলাকার কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও না, আমি কিন্তু এই সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তাও ছিলাম না। এই মার্কেটগুলা যখন এই দোকানগুলা বানানো হয়েছে, এই দোকানগুলা বানানো হয়েছে 1997 সাল থেকে 2003 সাল 2014 সাল পর্যন্ত। আমি নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছি 2015 সালে। এই দোকানগুলোর ব্যাপারে দুর্নীতি দমন কমিশন সর্বপ্রথম 23/9/2014 তারিখে প্রথম পুরান বাজার হকার্স মার্কেট এর সাধারণ সম্পাদককে তলব করে। সেই কাগজ 23/9/2014 তারিখে স্মারক নাম্বার 28,401 28401 এই তলব করে 2014 সালের 23শে সেপ্টেম্বর। আমি নির্বাচিত হয়েছি 2015 সালে। এর মধ্যে দোকান বানানো শেষ, খাওয়া শেষ, দুদক পর্যন্ত চলে গেছে। আর আজকে যে মার্কেটগুলো নিয়ে আপনারা আলোচনা করতেছেন, এই মার্কেটগুলো হচ্ছে 34 নম্বর ওয়ার্ডে, যেটা সাবেক মেয়রের প্রত্যেক এলাকা, প্রত্যেক বাড়ি তার ওয়ার্ড, সাঈদ খোকন সাহেবের ওয়ার্ড। সেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন মীর সমীর সাহেব। তখন আমার সাথে যখন প্রথম নির্বাচিত হন মীর সমীর সাহেব, 2016 সালে যখন এই টাকাগুলো উঠানো হয় ইনকিলাবের 6 অক্টোবর ইনকিলাব, সেখানে কারা কারা তালা মারতেছে টাকা উঠাইতেছে সেটা আছে। বাংলাদেশ প্রতিদিন 13 নভেম্বর সেখানে গুলিস্তানিয়া নিউজ ফুটপাতে চাঁদাবাজির উৎসব, এটার মধ্যে নামগুলো আছে মার্কেট সংক্রান্ত। যুগান্তর 15 নভেম্বর এখানেও আছে গুলিস্তান আবারও হকার দখলে, এর ভিতরে মার্কেটের নিউজ আছে, সেখানে কারা কারা উঠাইতেছে টাকা। যুগান্তর 29 অক্টোবর 2016 নিউজ আছে। যায় যায় দিনে অবৈধ দোকান বৈধ করতে মোটা অঙ্কের চাঁদাবাজি,
এখানেও নিউজ আছে 9 অক্টোবর 2016, 2017-এর 14 মার্চ জনাব রতন আপনার আমাকে প্রশ্ন করেছিলেন, আমি বলতেছি আপনাদেরকে, আপনার চেহারাটা দেখা যাচ্ছিল না, এখন ঠিক আছে। জি, 2017 সালে আমি স্পষ্টভাবে বলেছিলাম, ডিএসসির 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদউদ্দিন আহমেদ রতন বলেন, বেসমেন্ট বা কার পার্কিং উদ্ধার করে গাড়ি রাখার ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। ডিএসসিসির সব মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ করে সেখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা করতে আমি বোর্ডের সবাই বারবার তাগাদা দিয়ে যাচ্ছি, চিঠিপত্র দিয়েছি। এর মধ্যে কিছুটা উদ্যোগ নেওয়া হলো, তা বন্ধ হয়ে গেছে। বেসমেন্টে থাকা একাধিক ব্যবসায়ী না বুঝে অনেককেই অর্থ দিচ্ছে উচ্ছেদ ঠেকাতে, কিন্তু এসব করে খুব একটা কাজ হবে না, এটা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। ফরিদউদ্দিন রতন আরো বলেন, গুলিস্তান, আমরা জানি, আমরা সেই প্রসঙ্গটা জানি। আমি শেষ করি, আমাকে বলতে দিন। মার্কেটগুলোর সামনের রাস্তা অবৈধভাবে শত শত গাড়ি পার্ক করে রাখা হয়, এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। কর্পোরেশন ইচ্ছা করলে তা দূর করতে পারে। আমরা গণমাধ্যম কর্মীরা এই রিপোর্ট করেছিলাম, আমরা সেই জায়গাটা জানি। এখানে কোনো দোকান রাখা যাবে না, এখানে কে বা কারা এসব রক্ষা করতে কাজ করছে তা খতিয়ে দেখার আমি আহ্বান জানাইছি সেই সময়। এরপরে আপনার এই আমার নির্বাচনী এলাকার মার্কেটে যখন এই সমস্ত টাকা পয়সা উঠায়, এই টাকা পয়সাগুলো যখন উঠায় আমাকে যখন ভারপ্রাপ্ত মেয়র সাইদ খোকন সাহেব আমাকে একা দেন নাই, প্রায় ম্যাক্সিমাম কাউন্সিলরকে উনি দিয়ে গেছেন। যখনই গেছেন তখনই দায়িত্ব দিয়ে যেতেন একজনকে, দেখাশোনার দায়িত্ব দিয়ে যেতেন, ওয়াকি টকি আর ওই যে বোর্ড রুমের চেয়ার টেবিল, মিটিং রুমের চেয়ার টেবিল, ওটাকে ভারপ্রাপ্ত বলবেন না কি বলবেন, যাই হোক আমি অফিসিয়াল কিছু সিগনেটারি ছিলাম, সিগনেচার করছি, আমাকে ভারপ্রাপ্ত বলতে পারেন, কারণ ওই সময় চিকনগুনিয়ার সময়টাও ছিল। সেই সময় আমরা একটা ইম্পর্টেন্ট মিটিং করেছিলাম এবং হাইকোর্টে একটা হলফনামা দেওয়া লাগছিল। যে আপনাকে সরাসরি প্রশ্ন করেছে যে এই এখন এই উচ্ছেদ অভিযান নিয়ে আপনার বক্তব্য। উচ্ছেদের ব্যাপারটা আসতেছি, এই দোকানগুলো যখন বানাইলো তখন আমি নাই, কাউন্সিলরও না আমি, যখন খাইলো আমি নাই, যখন তালা মারলো সমস্ত পত্রিকার নাম এবং ডেট আমি বললাম আমি নাই, আমি উচ্ছেদ করলাম। এই ভারপ্রাপ্ত মেয়র হওয়ার পরে আমার সাথে আরো 3 জন কাউন্সিলর সার্বক্ষণিক ছিলেন, আমাদের আবু আহমেদ মান্নাফি সাহেব, মীর সমীর সাহেব এবং ওমর বিন আব্দুল আজিজ তামিম। আমরা 4 কাউন্সিলর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় তৎকালীন পুলিশ কমিশনারের সাথে দেখা করে আমরা পুলিশের ব্যবস্থা করছি। আমরা যখন পুলিশ প্রথম পাই নাই তখন আমরা মহামান্য সুপ্রিম কোর্টে যাই, ওইখানে আমাদের অ্যাটর্নি জেনারেল জনাব মাহবুব আলম সাহেবের সাথে পরামর্শ করি। উনি বলছে আপনি যান, এখনই উচ্ছেদ শুরু করেন, পুলিশ না পাইলে আপনি আপনার আনসার দিয়ে শুরু করেন। তখন আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসাদ সাহেবের কাছে গিয়া এই উচ্ছেদ আমি শুরু করছি। মাননীয় মেয়র তৎকালীন সাইদ খোকন সাহেব দেশে আসার পরে যখন উচ্ছেদ বন্ধ হয়েছে, বারবার আমি বোর্ড সভায় বলছি উচ্ছেদ কেন বন্ধ হয়েছে, আপনারা তো শিকরে যান না। এইখানে যে এই যে দোকানগুলা হয়েছে, এই দোকানের প্রশ্ন সাইদ খোকনের আমলে দোকান বানায় নাই, বানাইছে কার সময়, হানিফ ভাইয়ের সময়, খোকা ভাইয়ের সময়, প্রশাসকের সময়। খোকন সাহেবের আমলে হয়েছে তালা মারার বিষয়টা, আপনারা সেটা বলেন না। দোকান তালা মারার বিষয়টা হয়েছে এই খোকন সাহেবের আমলে। এই টাকা আমার প্রশ্ন, বোর্ড সভায় অনুমোদন হয়েছে, ঠিক আছে, বোর্ড সভায় অনুমোদন হয়েছে, আজকে উচ্ছেদের সংখ্যা কত? আপনি ভাড়া গাড়িটা দিচ্ছেন কতজনের? ভাড়া কতজনের গাড়িটা দিচ্ছেন? সবার কি ভাড়া গাড়িটা দিচ্ছেন? ভাড়া গাড়িটা দেন নাই, কারণ যারা টাকা দিচ্ছে টাকা গাড়িটা দিচ্ছেন, বাকি গুলা দেয় নাই। এই টাকা যখন উঠায় আমি সাইদ খোকন সাহেবের কাছে ব্যক্তিগতভাবে গেছি, অনেক বৃদ্ধ লোক, বয়স্ক লোক আমার কাছে আসছিল, যদিও আমার ওয়ার্ড না, আমার ওয়ার্ডেও হয়েছে, আমার ওয়ার্ডের গুলো আমার কাছে আসছে। আমি তখন গিয়ে রিকোয়েস্ট করছিলাম, অনুরোধ করছিলাম যে এগুলো অভিশপ্ত টাকা, এগুলো বন্ধ করতে বলেন, যারা করতেছে এগুলো পাপ। কারণ একটা গ্রামের মানুষ এই শহরে আসে জীবন জীবিকার, এই টাউন পাটপার্গ পাল্লায় পড়া এই দোকানগুলো তারা নিতেছে, এখন তালা মাইরা তাদের কাছ থেকে আবার টাকা নেওয়া হইতেছে। আমার কথা হলো যদি সৎ সাহস থাকতো ভাড়াই গাড়িটা দিতেন, তাহলে তালা মারলেন কেন? নোটিশ করে দিতেন, যার যার দামে চলে যেত, অবৈধ দখলদাররা টাকা ব্যাংকে জমা দিয়ে দিত। আপনারা গভীরে যান না। গত 20 বছরের এই যে সিটি কর্পোরেশনের মার্কেট গুলা লুট করে খাইছে, বারবার আমি একটা কথা বলি, জামাত, বিএনপি, আওয়ামী লীগের সিন্ডিকেট। আওয়ামী লীগের কয়জন আছে 20 বছরের ট্রেড ইউনিয়ন থেকে এই 93টা মার্কেটের কমিটি আনেন? এই মার্কেটগুলাতে কয়জন আছে আওয়ামী লীগের? কয়জন আছে আওয়ামী লীগের? হাতে গোনা 4-5 জন লোক পাবেন, আর বাকি সব এই জামাত, বিএনপি। হারুন সাহেব বলছে বিএনপি, আওয়ামী লীগ। আমি বারবার একটা কথাই বলি, এই জামাত, বিএনপির সিন্ডিকেট ট্রেড ইউনিয়ন কমিটি করে। আমি সিটি কর্পোরেশনে আমার ওয়ার্ডের কাউন্সিলর, আমি তো কই ওখানে সুপারভিশনে যাইতে পারি না। এই মার্কেট গুলাতে প্রতিদিন যে হারে চাঁদাবাজি হয়,
প্রতিদিন যে হারে চাঁদাবাজি হয় সেটা কি দেখার এখতিয়ার আমার আছে কাউন্সিলরের? সিটি কর্পোরেশনের ম্যানুয়াল পইরা জানবেন যে একজন কাউন্সিলরের কতটুকু ক্ষমতা আছে সিটি কর্পোরেশনে। মেয়র শাসিত হচ্ছে সিটি কর্পোরেশন, সেখানে কাউন্সিলরদের ভোট সভা ছাড়া কিছু করার নাই। এবং আমাদের চাহিদাপত্র, আমি যদি মাননীয় মেয়রকে বলি যে আমি মাননীয় মেয়র মহোদয়কে যদি বলি যে আমার এলাকায় এই কয়টা রাস্তা আছে, আমার এই সমস্যা, আমি লিখিত একটা চাহিদাপত্র দিতে পারি, মাননীয় মেয়র যদি সদয় হন যে না এটা একটা প্রকল্পে দেওয়া যায়, তখন উনি এটা প্রকল্প দেয়। এরপরে কিন্তু আমরা জানি না, আমাদের জানার সুযোগ নাই, এটাকে জানতে হবে। এই মার্কেটগুলার এই কমিটি আপনারা গভীরে যান না। আপনি গণমাধ্যম কর্মীদের অভিযোগ করছেন, কিন্তু অনেক গণমাধ্যম কর্মী কিন্তু সংবাদপত্রে গণমাধ্যমে আপনার বিরুদ্ধেও একই অভিযোগ আসছে। আমার বিরুদ্ধে অভিযোগটা আনে আমি উচ্ছেদের পক্ষে। এই ব্যারিস্টার মাননীয় মেয়র তাপস সাহেবকে সর্বপ্রথম আমি নিজে আমার এলাকায় যখন ভিজিট করে, আমি একটু শেষ করি প্রশ্নটা, এবং আপনি তাদের অভিযোগ হচ্ছে যে আপনি এখন বিরোধিতা করছেন, সেই সময়ে ওই সিন্ডিকেটে আপনাকে রাখা হয়নি, অর্থাৎ এই অবৈধ টাকা কামানোর সিন্ডিকেটে আপনাকে না রাখাতে আপনি সংক্ষুব্ধ হয়ে এই কাজ করেছেন। না 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 না, এই জায়গাটায় আপনাদের ভুল। আমি কিন্তু প্রত্যেকটা সময় আমার বক্তব্য প্রতিটা কাগজে আছে। বানানোর সময় আমি নাই, টাকা উঠানোর সময় আমি নাই, সেই সময় কিন্তু আমি উচ্ছেদটা শুরু করছিলাম। আমি উচ্ছেদ শুরু করছি, সেটা বোর্ড মিটিং এর রেকর্ডে আছে। এই উচ্ছেদ কেন বন্ধ হয়েছে সেটার কৈফিয়ত আমি চাইছি। আমি মাননীয় মেয়র সাহেবের কাছে আমার শোকজের জবাবে কিন্তু আমি সেটা দিয়েছি, যে এই বোর্ড মিটিং এ আমি বলেছি আমি ভারপ্রাপ্ত থাকা অবস্থায় উচ্ছেদ শুরু করলাম, সেই উচ্ছেদ কেন বন্ধ? তাহলে আপনি সেই বোর্ড মিটিং এর একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও বোর্ড মিটিং এ এটি পাশ হলো কেমনে? কিভাবে শাহিদ খোকন আজকে যেটা দাবি করছেন, হ্যাঁ, অবৈধ দোকানের অস্থায়ী বরাদ্দ দিতে যখন আপনার বোর্ড মিটিং এ যখন বলে কোর্টের আলোকে এটা বলা হয়েছে, কোর্টের আলোকে বলা হয়েছে, পাস হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে পাস করছেন ভালো কথা, তো সবার কাগজটা দিলেন না কেন? আপনার ধরেন আপনার অবৈধ দোকান আছে 3000, কিন্তু সেই কাগজ দিলে কি সেই অবৈধ দোকান বৈধ হয়ে যাবে? কোর্টের অর্ডারে যদি দেয় সেটা হতে পারে। কোর্টের যখন মহামান্য আদালতের উপরে তো আর আমরা না, আদালত যদি দেয় সেটা এক জিনিস। আদালতের রেফারেন্স দিয়ে বোর্ডে পাস হয়েছে, সেটাও কিন্তু আপনাকে বলা হয়েছে অস্থায়ী। কিন্তু তাহলে আমার প্রশ্ন হলো, অস্থায়ী বরাদ্দ যখন আপনি দিচ্ছেন তাহলে সেখানে তালা মারতে হবে কেন? আমি একটা মানুষের উপকার করব, সেটা তো আমি বিনা পয়সায় করব। হয়তো সিটি কর্পোরেশনের খাজনাটা নিব, সেখানে তালা মাইরা লক্ষ লক্ষ টাকা লাগবে কেন? আমার প্রশ্নটা ওইখানে। এই যে দিলু সাহেব যে বললেন টাকা দিচ্ছেন, কাকে দিচ্ছেন? সিটি কর্পোরেশনকে দেন নাই, কিন্তু সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছে যার যার খাজনা, যার যার ট্রেড লাইসেন্সের ফিটা সিটি কর্পোরেশন পাইছে, বাকি টাকা কিন্তু সিটি কর্পোরেশন পায় নাই। সিটি কর্পোরেশন যদি পাইতো তাহলে একটা কথা ছিল, সিটি কর্পোরেশন কিন্তু পায় নাই। কর্পোরেশন কিন্তু শুধুমাত্র খাজনা এবং ট্রেড লাইসেন্সের ফিটা পাইছে। এবং ধন্যবাদ ফরিদউদ্দিন রতন, আপনার কাছে আবারও ফিরবো। আমাদের ছোট্ট একটা বিরতির সময় এসছে। আপনি অনেক কথা খোলামেলা বলেছেন, সাধারণত জনপ্রতিনিধিরা চেপে যেতে চান, তো খোলামেলা বলেন না, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, এই যে অভিযানটি শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যে একটা সিন্ডিকেট যুক্ত রয়েছে, তো এখন ধরেন যে আমরা দেখলাম ফুলবাড়িয়া মার্কেটের A, B ও C ব্লক, অর্থাৎ সিটি প্লাজা, নগর প্লাজা এবং জাকের প্লাজার 911টি অবৈধ দোকান আছে। আপনি নিজে তথ্য দিচ্ছিলেন ঢাকা শহরে যে আরও এরকম কতগুলো মার্কেট রয়েছে এবং সেইখানেও অবৈধ দোকানের একটি জরিপ অলরেডি করা আছে। সেই রকম একটি জায়গা থেকে সেই উচ্ছেদ অভিযানগুলি কবে চলবে? একই সঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছি, যাদেরকে উচ্ছেদ করা হচ্ছে এদের অধিকাংশই কিন্তু বিভিন্ন সময় উচ্ছেদ হওয়া হকারদের একটি অংশ, এদের তাহলে কি হবে? আপনি প্রথমে যে কথাটা বলছেন যে অবৈধ উচ্ছেদ অভিযান, এই যারা ব্যবসায়ী, প্রক্রিয়াকে আমি অবৈধ বলছি, কিন্তু যারা ব্যবসায়ীরা এখানে দোকান কিনেছেন তারা আসলে আপনার অপরাধী না, আমি এটা বারবারই বলতে চাই। মানে কোনো মেয়র বা কোনো ব্যক্তি তাদের স্বার্থে এভাবে বেসমেন্টে যায়, এগুলো তো বাইরের লোকজন, আমি বারবারই বলি, এগুলো তো ওই যারা দোকান কিনেছে তারা এসে তৈরি করেনি, এগুলো সিটি কর্পোরেশনের লোকজনের সামনেই তৈরি হয়েছে, ওরা তদারকি করেছে, তৈরি হয়েছে বিভিন্ন সময়, যেটা একটু আগেই বলেন ওয়ার্ড কাউন্সিলর মহোদয়। তো তাদেরকে এবার বরাদ্দ দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে, সবই নেওয়া হয়েছে। সুতরাং প্রথম সিদ্ধান্তে আসতে হবে, আমি বললাম একটা উন্নয়ন উচ্ছেদ সবই যেন মানবিক হয়, প্রথম সিদ্ধান্তে আসতে হবে, এটাই আমি মনে করি। উচ্ছেদ
হবেই অবৈধ উচ্ছেদ, কিন্তু সেটার আগে মানে এই জিনিসগুলোর আসলে একটা টেকনিক্যাল জায়গা থাকে যে আমি এটার মানবিক দিকটা কী রয়েছে। তো এখন ধরেন যে 911টি দোকান, আমরা এইখানেই সীমাবদ্ধ থাকি, আমরা ধরেই নিই 911 জন ব্যবসায়ী। তাহলে এই 911 জন ব্যবসায়ী কি ওখানে জোর করে ঢুকে পড়েছে? না। এই 911 জন ব্যবসায়ী কি কালো টাকার মালিক? না। এই 911 জন ব্যবসায়ী কি সন্ত্রাসী? নেভার। তারা নিরীহ সাধারণ ব্যবসায়ী। তাদের কাছে এই সমস্ত অবৈধ দোকানপাট তৈরি করে কারা বিক্রি করেছে? সিটি কর্পোরেশনের লোকজন। তাদেরকে আবার বৈধতা দেওয়ার কারা দিয়েছে? সিটি কর্পোরেশন। তাহলে এই 911 জন ব্যবসায়ী দোকান কিনে অন্যায়টা কী করেছে? আপনার নিজস্ব আইন কানুনে আজকে বৈধ কালকে অবৈধ বানাবেন, কিন্তু আমি তো টাকাটা দিয়েছি, একজন ব্যবসায়ী তো টাকা দিয়েছে, 20 লাখ 40 লাখ টাকা দিয়েছে। আগে সেটার ফয়সালা করা উচিত ছিল যে এদের কি হবে। তাহলে আপনি তদন্ত করে আগে আগে ওই দোকানগুলো বন্ধ করেন, কোনো আপত্তি নেই, কিন্তু কাদের পকেটে এই টাকাটা গিয়েছে সেটা তদন্ত করে সে উদ্ধারের ব্যবস্থা করেন, ব্যবসায়ীদের টাকা ফেরত দিয়ে দেন, আপনি উচ্ছেদ করেন। আর যদি উচ্ছেদ করতেই হয়, করবেন তো অবশ্যই। এই মার্কেটেই প্রচুর দোকান খালি রয়েছে। ঢাকা শহরে যে আমি 93 বছর অনেক মার্কেট বললাম, এখানে মানে এখানে কিন্তু প্রচুর এই নগর, এই যে আপনার ফুলবাড়িয়া 2, এখানেও প্রচুর দোকানপাট এখনও খালি রয়েছে যেগুলো বরাদ্দ হয়নি। তো সেখানে একটা নীতিমালা তৈরি করেন। কিন্তু এমন যদি দেখা যায় যে এই নিরীহ ব্যবসায়ীদের উচ্ছেদ করে এই করোনাকালে আমি পথে বসিয়ে আমার লোকজনকে যে সমস্ত মার্কেট খালি রয়েছে সেখানে দেব, তাহলে এটি আরেকটি অপরাজনীতি, আরেকটি অপকৌশল। এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছিল। অর্থাৎ এই যে ধরেন যে 541 জন ব্যবসায়ী যে বেসমেন্টে ব্যবসা করে আসতেন, সেই সময়ে কিন্তু তারা যখন দোকানগুলি বরাদ্দ পায়, সেই হকারদেরকে এই রকম উচ্ছেদ, যখন হকারের উচ্ছেদ করা হলো মেয়র হানিফের আমলে, তখন একটি আপদকালীন সমাধান হিসেবে কিন্তু এই বেসমেন্টে দোকানগুলি করে দেওয়া হয়। আপনি ঠিক বলেছেন। এবং তার পরবর্তীতে যখন সাঈদ খোকন আরো অন্যান্য জায়গাতে দোকানগুলো ডেভেলপ করলেন, তখন কিন্তু আবার বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে এদেরকে প্রাধান্য দেওয়া হয়। যদি যে হকারদের উচ্ছেদ করা হলো তাদের পুনর্বাসনের জন্য যদি মেয়র হানিফ সাহেব ওই বেসমেন্টে দোকান করে দিয়ে থাকেন, আপনি নানা আইনি প্যাচ দেখাতে পারবেন, কিন্তু অত্যন্ত মানবিক কাজ করেছেন, আমি বলবো এটা। ঢাকা শহরে আপনি হকারের কথা বলেন, এখন যদি এই হকার কিভাবে তৈরি হয়, তারা তো উড়ে আসেনি। আপনি ঢাকা শহরে বিস্মিত হবেন, ঢাকা শহরে কতটুকু সড়ক, কিন্তু আমরা কি জানি যে ঢাকা শহরে মানে আপনার এই যে আমাদের ফুটপাতের পরিমাণ কত? এইটা 65 কিলোমিটার, 163 কিলোমিটার, 163 কিলোমিটার ফুটপাত হলো ঢাকা শহরে। আচ্ছা, এই ফুটপাতে আমি এখন 2 সিটির 1 সিটিতে যাই, এখন এই ফুটপাতে কারা বসেন? হকাররা বসেন। কিছু হকার্স, যেমন বঙ্গবাজার হকার্স মার্কেটও রয়েছে, এগুলোভাবে তৈরি হয়েছে। এই ফুটপাতে বসার তো একটা ব্যবসা আছে। ওই যে ব্যবসায়ী দিন 2000 টাকা বিক্রি করে, ওর পক্ষে কি ফুটপাত দখল করা সম্ভব? এই ফুটপাতে যে সিটি কর্পোরেশনই না, এখানে পুলিশের লোক আছে, এখানে স্থানীয় রাজনৈতিক নেতারা রয়েছেন, তারা মিলে ওদেরকে ফুটপাতে বসিয়ে দেয়, বসিয়ে এদের কাছ থেকে টাকা নেয়, আবার যখন সময় হয় তাদেরকে উচ্ছেদ করে। তো এটা হচ্ছে তাদের মানি আর্নিংয়ের একটি কৌশল। তার শিকার হয় ওই প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আসা স্বল্প পুঁজি নিয়ে আসা এক ব্যবসায়ী, অথবা ঢাকা শহরে বেড়ে ওঠা এক গরিব মানুষ। যখন উচ্ছেদ হয় তখন তো আমি ওখানে কথা বলছিলাম, আমি গিয়েছিলাম, একজন তার জিনিস মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলেন। তিনি তো কোনো অন্যায় করেননি, তিনি তো ওই যে দেলু সাহেব এখন বলছেন, দেলু সাহেব নিজে টাকা নিয়েছেন, তো নিয়ে বলেছেন এটা বৈধতা দেওয়া হবে, তার রসিদ রয়েছে তাদের হাতে, সিটি কর্পোরেশন রসিদ রয়েছে। তো এই মানুষটা কিভাবে বুঝবে যেটা বৈধ না অবৈধ? সুতরাং এই মানুষকে আপনি অবৈধ করতে পারবেন না, তার বিনিয়োগকে অবৈধ করতে পারবেন না। আপনি প্রক্রিয়াকে অবৈধ করেন, তাকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। আর যারা এই অর্থ ওদিন, এখন আপনি কথা বলছেন, যেদিন উচ্ছেদ শুরু হয় তখন যখন আমরা জিজ্ঞেস করেছিলাম, তখন কি বলেছিল জানেন? সিটি কর্পোরেশনের কেউ এই টাকা নেয়নি। সিটি কর্পোরেশন একটু আগেই কাউন্সিলর সাহেব বললেন ট্যাক্স নিয়েছে, তো ট্যাক্স নেওয়া তো এক ধরনের বৈধতা দেয়া, ট্যাক্স নিয়েছে, তো বাকিটাকে নিয়েছে যে উৎকোচ নিয়েছে সে, তাদের মাধ্যমে নিয়েছে। তো এইখানে খেলাটা দেখেন, ঢাকা শহরে 93টা বা তার বেশি মার্কেট সিটি কর্পোরেশনের মার্কেট, সেখানে কত হাজার দোকান। আজকে 6,500 কোটি টাকার বাজেট হয় সিটি কর্পোরেশনে, তার থেকে সিটি কর্পোরেশন যোগান দিতে পারে 1,500 কোটি টাকা। এই মার্কেটগুলো ঠিকমতো যদি অপারেট করা যায়
তাহলে সিটি কর্পোরেশন একটি স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত হয়। ধন্যবাদ। এখানে যেটা হলো, এখানে হচ্ছে যে চুরির কল যেখানে বসানো হয় সেখানে তো পানি আর থাকবেই না। নজরুল ভাই আমি একটু বলতে চাই। ধন্যবাদ, আসছি আপনার কাছে। আমি আপনাকে যে হারুন ভাই যে কথাটা বললো, এই যে মার্কেটগুলা, এই যে ঢাকা শহরের 97টা মার্কেট, এই প্রত্যেকটা মার্কেট কিন্তু হকার পুনর্বাসন। আপনি কথাটা খেয়াল করেন, যতবার হকারের পুনর্বাসনের তালিকা হয়েছে, আমি বিগত দিনের ইতিহাস ঘাটছি, একদম সেই আপনার ওই যে কর্নেল মালেক সাহেবের আমল থেকে মির্জা আব্বাস সাহেব, হানিফ সাহেব, সাদেক হোসেন খোকা সাহেব, আমি প্রত্যেকটা ঘাটছি, কারণ আমাদের একটা হকার পুনর্বাসন কমিটি হয়েছিল। সেই কারণে আমি গাইডা দেখছি প্রত্যেকটা, যখন এই তালিকাগুলো হয়েছে, যখন এটা বাস্তবায়নে গেছে, তখন টপ পেজ বটম পেজ ছিল, মাঝখানের পেজগুলো কিন্তু সরে গেছিল। মাঝখানের পেজগুলো কিন্তু ওই যে লুটেরা সিন্ডিকেট, মার্কেট সিন্ডিকেট, আপনি দেখবেন ঘুরা ফিরা এই 97টা মার্কেটেই ওই লোকগুলাই নেতৃত্বে, ওই লোকগুলাই তাদের আত্মীয় স্বজন, বাড়ির ছেলে মেয়ে, নাবালক থেকে শুরু কইরা বাড়ির চাকর, ড্রাইভার শুরু কইরা এই নামগুলা দেয়। হকারের তো পুনর্বাসনের মার্কেটের পর মার্কেট হয়েছে, কিন্তু হকার কিন্তু পুনর্বাসন হয় নাই। পুনর্বাসন হয়েছে ওই যে তথাকথিত সিন্ডিকেটের নেতারা। এইটা আপনাদেরকে জানতে হবে, গভীরে যেতে হবে। ধন্যবাদ ফরিদউদ্দিন রতন। আপনারা 20 বছর 30 বছরের সিন্ডিকেট গুলা দেখেন, আপনি 1000 মার্কেট বানান, ঢাকা শহরে তো হকার শেষ করতে পারবেন না। এটা আমার অভিজ্ঞতা। আমি এই হকারের তালিকা করার সময় আমি বলছিলাম যে প্রতিটা পেজে আমাদের সাইন নেন। একটা কমিটি হয়েছিল গুলিস্তান এবং তার আশপাশের 2506 জনের একটা তালিকা হয়েছে। তখন আমি বলছিলাম যে প্রতিটা পেজে আমার প্রতিনিধি, মেয়রের প্রতিনিধি, ডিসি সাহেবের প্রতিনিধি, র্যাবের ডিজির প্রতিনিধি, একজন ম্যাজিস্ট্রেট এবং ঢাকা ডিসির একজন প্রতিনিধি দিয়া 5টা টিম কইরা এটার একটা কমিটি করা হয়েছে। সেই তালিকায় বলছিলাম যে পেজে পেজে আমরা সিগনেচার দেই, সেটা কিন্তু দেওয়া হয় নাই। আমাদের লাস্ট মানে গত আমলেও কিন্তু একটা তালিকা হয়েছে, 2306 জন অথবা 2506 জনের একটা তালিকা হয়েছে, কিন্তু সেটা আমি কিন্তু বলছিলাম মিটিং এ, প্রতিটা পেজে আমাদের সাইন নিয়ে রাখেন এবং ওয়েবসাইটে দিয়ে রাখেন, যাতে এই টপ পেজ আর বটম পেজের খেলাটা না হয়। সেই মিটিং এ আমি বলছিলাম, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব ছিলেন, আমাদের এলজিডি মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব ছিলেন, মাননীয় মেয়র ছিলেন তৎকালীন, প্রধান নির্বাহী ছিলেন, আমি ছিলাম, এবং যুগ্ম কমিশনার মবিস সাহেব, তৎকালীন মবিস সাহেব ছিলেন। সেই মিটিং এ কিন্তু আমি টপ পেজ বটম পেজের খেলাটা বলছিলাম, যে আমি এই কাজে আসে আমি এটা অনুসন্ধান করে বাইর করছি, এটার খেলা হয়েছিল যতগুলো মার্কেট হয়েছে টপ পেজ বটম পেজ। আর এই কমিটিগুলো ভোট হয় না, এই কমিটিগুলো ট্রেড ইউনিয়নের সাথে একটা নির্বাচনী খেলা খেলে কিন্তু কমিটিগুলো হয়। এই কমিটিতে কিন্তু আমার ওয়ার্ডের মার্কেট, সিটি কর্পোরেশনের মার্কেট কাউন্সিলর হিসেবে কিন্তু ওইখানে আমার কোনো সুপারভিশনের কর্তৃত্ব নাই, এখতিয়ার নাই, আমার যাওয়ারই কোনো অধিকার নেই, কারণ সেটা আইনগতভাবে আমি পাই নাই। আজকে যদি এই মার্কেটগুলো পরিচালনাতে জনপ্রতিনিধি থাকতো অথবা নির্বাচিত প্রতিনিধি থাকতো, তাদের একটা দায়বদ্ধতা থাকতো। এই মার্কেটগুলো কিন্তু একটা সিন্ডিকেট। বারবার আমি শব্দটা উচ্চারণ করতেছি আমার ক্ষোভে দুঃখেও। এই যে আমার এলাকায় এতগুলো মার্কেট, আমার গত 5 বছর আমি কাউন্সিলর ছিলাম, এখন আছি, আমার এলাকায় একটি দোকান বরাদ্দ হয় নাই, অথচ আমার এলাকায় নির্মাণ কাজ চলতেছে, এগুলোর আকাশ পর্যন্ত বরাদ্দ হয়ে গেছে। আগে একটা মার্কেটের 8 তলা পর্যন্ত বরাদ্দ হয়ে গেছে, আরেকটা মার্কেটের 10 তলা বরাদ্দ হয়ে গেছে, আরো একটা মার্কেটের 8 তলা বরাদ্দ হয়ে গেছে, কিন্তু এগুলা কোনোটা 2 তলা, কোনোটা 4 তলা, কোনোটা 5 তলা, কিন্তু বরাদ্দ আছে কিন্তু আপনার 10 তলা, আকাশ পর্যন্ত বরাদ্দ আগেই দিয়ে চলে গেছে। এই যে অবস্থাটা, আকাশ বরাদ্দ দেওয়ার কারণটা কি? আপনার যতটুকু নির্মাণ কাজ হবে আপনি বরাদ্দ দিবেন ততটুকু, কিন্তু আপনি তো আকাশ বরাদ্দ দিয়ে রাখছেন। এইখানে আমাদের তো কোনো কিছু বলার নাই, সুযোগ নাই, কাউন্সিলরদের সীমাবদ্ধতা। জনপ্রতিনিধি যদি বলতে না পারে তাহলে সাধারণ মানুষ কোথায় বলবে? না, এখন আমি মার্কেটগুলো নিয়ে কিভাবে বলবো বলেন? আমাকে কি কোন আমার এই মার্কেটের আমার এই নির্বাচন নিয়ে আমি জয়যুক্ত? এটা কি করছেন? এটা কি করছেন? যে কোনো সুযোগ আছে আমাদের যাওয়ার? আমাদের তো আমরা কথা বলবো না, কিভাবে পরিচালনা করছেন প্রোগ্রাম? শরীফুজ্জামান শরীফ, আমাদের তো কোনো সুযোগ নাই, আপনার কাছে আসছে একটু পরে। আমরা যে নির্বাচিত প্রতিনিধি হিসেবে মার্কেটগুলোতে যাব, আমাদের সেই রাইটটা কোথায়? আমাদের এলাকার মার্কেট বরাদ্দ হয়ে যায় আমরা নির্বাচিত হওয়ার 10 বছর আগে, 12 বছর আগে, 18 বছর আগেও বরাদ্দ হয়েছে। তাহলে আপনার আছেটা কি? আমার এলাকায় তো কোনো মার্কেটের বরাদ্দ গত 6 বছরে হয় নাই। ধন্যবাদ ফরিদউদ্দিন রতন। জনাব শরীফুজ্জামান শরীফ, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক, আপনি শুনছিলেন এতক্ষণ পর্যন্ত
জনপ্রতিনিধির কথা, অনেকগুলো সিন্ডিকেটের কথা বললেন, অনেকগুলো ভেতরের আলোচনা আজ প্রকাশ্য হলো। বিশ্লেষণ শুনছিলেন হারুন রশিদের। আপনার বিশ্লেষণ জানতে চাই, এই উচ্ছেদ কি শুধুমাত্র উচ্ছেদ খেলা হবে, না সত্যিই এই উচ্ছেদ হবে, এবং এটি কি শুধুমাত্র ফুলবাড়িয়া মার্কেটে সীমাবদ্ধ থাকবে, নাকি সারা ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো মার্কেট আছে প্রত্যেকটা উচ্ছেদ হবে? প্রথম জায়গাটি যদি বলি, সাইদ খোকন সাহেব তার আত্মপক্ষ সমর্থনের জন্য যে বক্তব্যগুলো নিয়ে আসছেন, এটি ইতিমধ্যেই আমরা একজন কমিশনারের মুখ থেকে এবং এর আগেও গণমাধ্যম থেকে যেটুকু জেনেছি সেটি সঠিক নয়। তিনি এই দোকানের নানা রকমের প্রক্রিয়ার মধ্যে অসংখ্য অস্বচ্ছতা আছে এবং তিনি নানা রকমের সুবিধা গ্রহণ করেছেন, এবং যাদের সাথে মিলেমিশে সুবিধা গ্রহণ করেছেন এখন তাদের কেউ আমরা যেটি দেখছি যে দেনু সাহেব, তিনি তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। তার ভেতর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সাইদ খোকন সাহেব যেভাবে কথাগুলো বলছেন অথবা তিনি যে রোলটি গ্রহণ করার কথা বলছেন এটি সঠিক না। এর মধ্যে ডালের মধ্যে কালো একটি অংশ আছে। দ্বিতীয় জায়গাটি হচ্ছে যে আমরা ফরিদউদ্দিন রতন ভাইয়ের কাছ থেকে যে বক্তব্যগুলো শুনলাম, আমি শঙ্কিত এই কারণে, রাজধানী শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যে রাজধানী শহরের মালিকানা এই শহরের মানুষের, এই রাজধানী শহরের প্রতিটি ইঞ্চি জমি অমূল্য সম্পদ, সেটি নিয়ে কিছু মানুষ কিভাবে লুণ্ঠন করছে, দিনে দুপুরে লুট করছে, সরকারকে সামনে রেখে লুট করছে, আইন শৃঙ্খলা বাহিনীকে সামনে রেখে লুট করছে, এবং এই লুণ্ঠনকে বন্ধ করার জন্য যাদের দায়িত্ব তারা সেই দায়িত্ব পালন করছেন না। আমি আবার বলি, সিটি কর্পোরেশন এটি একেবারে ভিন গ্রহের কোনো প্রতিষ্ঠান না। এটির কার্যক্রম দেখভাল করার জন্য আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে, স্থানীয় সরকারের একজন মন্ত্রী আছেন, সচিব আছেন। আমার কাছে মনে হচ্ছে যে এই যে পুরো প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটির সামনে আপনি যদি আরো ভেতরে ঢুকতে যান তাহলে শুধুমাত্র একজন সাইদ খোকন অথবা একজন সার্ভেয়ার অথবা একজন স্টেট অফিসার না, এর পেছনে আরো বড় বড় রাঘব বোয়ালদের পাবেন। সুতরাং সেই রাঘব বোয়ালরা আপনাকে ওই ভেতরে যেতে দেবে কিনা। যারা এখান থেকে উচ্ছেদ হচ্ছেন তাদের বিষয়টি যদি আমি বলি, আমি একটা বাসের 2 জন যাত্রী একই টিকিট কিনেছে, এই দায় কিন্তু ওই 2 যাত্রীর না, যিনি টিকিট বিক্রি করেছেন দায়টি তার। সুতরাং আজকে সাইদ খোকন সাহেব অথবা কেউ যদি এসে বলে যে এখানে অবৈধভাবে যারা কিনেছে তাদেরকে আমি এখান থেকে সরিয়ে দেব, ইয়েস, আপনি শক্ত হবেন। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ একজন বড় দায়িত্বে যেহেতু আছেন, একজন মেয়র হিসাবে বা ওই প্রতিষ্ঠানটির প্রধান হিসাবে, আপনাকে একদিকে যিনি এই টাকার বাণিজ্য করেছেন তার ব্যাপারে আপনাকে যেমন কঠোর হতে হবে, একই সাথে যে গরিব মানুষগুলো এই জায়গাটি কিনেছিলেন এবং পেটের দায়ে সেখানে এসে বসেছেন তাদের বিষয়ে আপনাকে মানবিক হতে হবে। আপনি আপনার পূর্বসূরির ব্যাপারে কঠোর হবেন, কিন্তু এই যে সাধারণ মানুষ যারা কেউ বিভ্রান্ত হয়েছে অথবা এখানে এসেছে তাদের ব্যাপারে আপনাকে মানবিক হতে হবে, তাদেরকে কোনো একটি জায়গায় নিতে হবে। আমি কনক্লুশনে যেতে চাই এইভাবে, আমাদের এই শহরে আপনার সম্পদ, এই শহরে আমরা হাঁটতে পারি না। এই শহরের গরিব মানুষের যেমন রাইটস আছে, নাগরিক হিসাবেও আপনার রাইটস আছে। আপনি শুধুমাত্র ফুটপাত, গরিব মানুষ, রতন ভাই একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটি খুবই ইম্পর্টেন্ট, যে আপনি যদি ঢাকা শহরে 1000টি হকার্স মার্কেটও করেন তারপরেও ফুটপাত থেকে আপনি হকার সরাতে পারবেন না। কেন? কারণ হচ্ছে যখন ওই 1000টি দোকান করছেন, মার্কেট করছেন, সমাজের প্রভাবশালীরা তারা হকার সেজে, সমাজের প্রভাবশালী না, এরা হচ্ছে ওই জায়গা লুট করে নিচ্ছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে লুট করে নিচ্ছে। তার মানে হচ্ছে এই যে মার্কেটগুলো আপনি যখন করছেন, আপনার রাষ্ট্রীয় সম্পত্তি, সেই মার্কেটগুলো এরা আবার এসে সেখান থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে। আসল জায়গাটি হচ্ছে সরকারের নাম ব্যবহার করে, সাইনবোর্ড ব্যবহার করে লুটপাট। আমি মনে করি এই বিষয়টি সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একজন মন্ত্রী বলেছেন 2 জনের ব্যক্তিগত বিষয়। নো, এটি 2 জনের ব্যক্তিগত বিষয় না, এটি রাষ্ট্রীয় সম্পদ,
লুণ্ঠন প্রক্রিয়া নিয়ে এই যে বাহাস হচ্ছে, এটি বন্ধ করার দায়িত্ব সরকারের। যারা এই ঘটনার পেছনে জড়িত, তিনি আপনার দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নাকি অনেক বড় নেতা, এটি আমার দেখার দায়িত্ব না। আমার দাবি হচ্ছে তাদের বিরুদ্ধে আপনাকে শক্ত হতে হবে, কঠোর হতে হবে। আমার রাষ্ট্রীয় সম্পত্তি, আমার নাগরিক জীবনকে আপনি স্বস্তিদায়ক না করে এই যে লুণ্ঠন করছেন, এই কাজটি বন্ধ করার জন্য সরকারের যে নীরবতা, সরকারের যে নিষ্ক্রিয়তা, এটি কাঙ্ক্ষিত নয়, এটি গ্রহণযোগ্য নয়। সরকারকে কঠোর হতে হবে এই জায়গায়। ধন্যবাদ। তবে সরকারের নজরুল ভাই আমি কিছু বলতে চাই। নজরুল ভাই একদম সময় শেষ হয়ে, যতন ভাই এক লাইনে এক মিনিটে বলতেছি। আমি মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস সাহেবের কাছে একটা অনুরোধ করব, এই যে বিগত 20 বছর যারা মার্কেট সিন্ডিকেট করে খাইতেছে, আমি ওনার কাছে জোর দাবি জানাচ্ছি এই 20 বছরের সিন্ডিকেটটা কারা, এখানে আওয়ামী লীগের কয়জন আর জামাত বিএনপির কয়জন, এটা দেখার জন্য। কারণ এই হাতে গোনা কয়েকজনের হাতে আমরা জিম্মি হইতে পারি না। আমার এখানে স্থানীয় রাজনীতিতে সমস্যা, আমার ইলেকশনের সময় আমার বিরোধিতা করা হয়েছে, ধন্যবাদ মহানগর আওয়ামী লীগের সম্মেলন, ধন্যবাদ। আমরা হয়েছে থানা ওয়ার্ড কমিটি নিয়ে। আমি ধন্যবাদ আপনার, এটা প্রাসঙ্গিক আলোচনা নয়, আপনি যে জায়গাটি বলেছেন সেই জায়গা পর্যন্তই থাকলাম। ধন্যবাদ ফরিদউদ্দিন রতন। এবার আমি একটু হারুন রশিদ আপনার কাছে আসতে চাই। নিউজ করবেন, তথ্যভিত্তিক। আমরা প্রাসঙ্গিক আলোচনায় থাকতে চাই। ফরিদউদ্দিন রতন দোকানদার কিনা, সে প্রকৃত বরাদ্দপ্রাপ্ত কিনা। ফরিদউদ্দিন রতন, গণমাধ্যমকে খুব সহজ করে বলা যায়, হারুন রশিদ কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। গণমাধ্যম কিন্তু সমস্ত তথ্যগুলো তুলে ধরে, যখনই সেটা কারো জনপ্রতিনিধির বিরুদ্ধে যায়। যেটা নিয়ে আসে, ধরেন লাইভে যে নিয়ে আসে, সে প্রকৃত ব্যবসায়ী কিনা। আমার বিরুদ্ধে যে বলছে, সে তো কোনো মার্কেটে আমি এখন পর্যন্ত খুঁজে পাই নাই তার নিজের নামে কিংবা তার বাবার নামে দোকান আছে, যে আমার বিরুদ্ধে অভিযোগটা করছে, তার কোনো দোকানই আমি পাইতেছি না সিটি কর্পোরেশনের কোনো মার্কেটে। ধন্যবাদ। আমি বলতেছি যে একটা লোককে লাইভে আইনে একজনের বিরুদ্ধে অপপ্রচার করবেন, সে প্রকৃত ব্যবসায়ী কিনা, সে দোকানের মালিক কিনা। আমরা আজকে কোনো দোকান মালিক সমিতির কাউকে আনিনি, না আপনাকে বলতেছি না। ধন্যবাদ ফরিদউদ্দিন রতন। আমাদের সময় শেষ আজ এখানে। প্রিয় দর্শক, আমাদের সময় প্রায় শেষ। এক মিনিট এক লাইনে শুধু আপনার কাছে, হারুন ভাই আপনার কাছ থেকে শেষ মন্তব্য জানতে চাচ্ছি। মানে আমার শেষ মন্তব্য হচ্ছে এটাই, প্রতারককে ধরুন, প্রতারককে আইনের আওতায় আনুন, শাস্তি দিন। প্রতারণার শিকার যারা হয়েছেন তাদেরকে যেন শাস্তি দিবেন না, তাদেরকে সহযোগিতা করুন। ধন্যবাদ হারুন রশিদ। প্রিয় দর্শক, শুনছিলেন এতক্ষণ পর্যন্ত আমাদের তিনজন অতিথির আলোচনা। আজকে যেই উন্নয়ন করার জন্য যেই উচ্ছেদের কথা বলা হচ্ছে, বর্তমান মেয়র ক্ষমতা নিয়ে অর্থাৎ ফজলুল তাপস দায়িত্ব পাওয়ার পর থেকেই কিন্তু বলে আসছেন যে তিনি দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। সিটি কর্পোরেশন থেকে তিনি দুর্নীতি উচ্ছেদ করেই ছাড়বেন, আর তারই একটি অংশ হিসেবে এই ফুলবাড়িয়া মার্কেটে উচ্ছেদ অভিযান চলছে। নিশ্চয়ই ঢাকা শহরের বিশেষ করে তার আওতাধীন মার্কেট যতগুলো আছে সিটি কর্পোরেশনের, সেই সমস্ত প্রতিষ্ঠানের অবৈধ দোকানগুলো থেকেও উচ্ছেদ শুরু হবে খুব শীঘ্রই, তেমনটাই প্রত্যাশা করি। আজ এ পর্যন্তই। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং অবশ্যই বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবেন। শুভরাত্রি।